কেমন আছেন বন্ধুরা? আমি তৌহিদ আবারও এসেছি আপনাদের গল্প শোনাতে। আজ শুনবেন তাতল সৈকতের ৮ম পর্ব। তো চলুন শুরু করা যাক তাতল সৈকতের ৮ম পর্ব। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিভিল সার্জনের কাছে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অতএব সে কাজ শেষ হওয়ার পূর্বে সৎকারের কোনো ব্যবস্থাই হতে পারে না। তথাপি আজ হোক বা কাল হোক সৎকার তো করতেই হবে। দুঃশাসন ও বৃহন্নলা সেক্রেটারি প্রাণতোষবাবু ও তহসিলদার কুণ্ডলেশ্বর শর্মার সঙ্গে নিচের মহলে বাইরের ঘরে তারই ব্যবস্থার জন্য নিম্ন স্বরে আলাপ আলোচনা করছিলেন পরস্পরের মধ্যে। মৃত্যুকে কেন্দ্র করে সাধারণত গৃহস্থলে যে স্বাভাবিক কান্নাকাটি ও শোক প্রকাশ কয়েকটা দিন ধরে চলে তার কিছুই যেন নেই এক্ষেত্রে। কে জানে, স্বাভাবিক মৃত্যু না হয়ে হত্যা বলেই হয়তো এই স্তব্ধতা। গত রাত্রে ব্যাপারটা জানাজানি হবার পর হতে কেউ হয়তো এক ফোঁটা চোখের জল ফেলেনি। কান্না তো দূরের কথা, অথচ স্বাভাবিকভাবে সকলেরই হয়তো শোক করা কর্তব্য ছিল। শোক নেই, তবু যেন বাড়ির মধ্যে সর্বত্র একটা শ্বাসরোধকারী বিষণ্ণতা থমথম করছে। সবাই যেন কেমন ভীত সন্ত্রস্ত। সকলেই যেন কান পেতে আছে একটা কিছু শোনবার জন্য। অবশ্যম্ভাবী একটা পরিণতির আশঙ্কায় প্রত্যেকে যেন শঙ্কিত, বেকুল হয়ে প্রহর গুনছে। নিহত হবার আগে রোগশয্যায় শুয়ে অসুস্থ রায়বাহাদুর গত কয়েকদিন ধরে বলতে গেলে দিন রাত যে দুঃস্বপ্ন দেখছিলেন, জাগ্রত ও নিদ্রিত সকল অবস্থাতেই সেই দুঃস্বপ্নেরই অশরীরী প্রেতাত্মা যেন এখন বাড়ির প্রত্যেকের মনের উপর চেপে বসেছে, যেন সকলকে আচ্ছন্ন করে ফেলেছে। শ্রীনিলয়ের পেটা ঘড়িতে ঢং ঢং করে বেলা 2টো ঘোষণা করে। কিরিটি তার নির্দিষ্ট ঘরের মধ্যে ডক্টর সেন্নালের সঙ্গে মুখোমুখি বসে কথা বলছিল। একটু আগে সে দালাল সাহেবের প্রেরিত অনুচরের মুখে সংবাদ পেয়েছে পলাতক শকুনি ঘোষ শেষ পর্যন্ত পুলিশের চোখ এড়িয়ে বেশি দূর পালাবার আগেই ধরা পড়েছে এবং তাকে থানায় নিয়ে গিয়েছে। ধরেছেন তাকে অবশ্য দালাল সাহেব নিজেই। কিছু দূরে একটা কলিয়ারিতে জরুরি একটা তদন্তে নিজের গাড়িতে করে দালাল সাহেব যাচ্ছিলেন। এমন সময় পথের মধ্যে একেবারে দুখানা গাড়ির দুই দিক হতে মুখোমুখি হওয়ায় শকুনি ঘোষের অবস্থাটা সঙ্গীন হয়ে ওঠে এবং এক প্রকার বাধ্য হয়ে দালাল সাহেবের পূর্ব নির্দেশকে অমান্য করে স্থান ত্যাগ করবার অপরাধে ধৃত হয়ে সরাসরি একেবারে সশস্ত্র প্রহরীর হেফাজতে হাজতে প্রেরিত হয়েছে। সংবাদটা অবশ্য একমাত্র কিরিটি ও ডক্টর সেন্নাল ব্যতীত এ বাড়ির একটি প্রাণীও জানে না বা কাউকে জানতে দেয়া হয়নি। কিছুক্ষণ পূর্বে কিরিটি ও ডক্টর সেন্নালের মধ্যে শকুনি ঘোষ সম্পর্কে কথা হচ্ছিল। তবে কি শকুনিবাবুই অপরাধী মিস্টার রায়? প্রশ্ন করেন ডক্টর সেন্নাল। মনে মনে অন্তত তিনি কিছুটা অপরাধী বই কি, নচেত ওভাবে হঠাৎ তিনি পালাবার চেষ্টাই বা করবেন কেন? কিরিটি মৃদু হেসে জবাব দেয়, আপনার কি সত্যি মনে হয় স্পষ্ট করে বলুন মিস্টার রায়। আপনার ধারণা কি তাহলে শকুনি ঘোষই কাল রাত্রে? কথাটা বলে ব্যগ্র দৃষ্টিতে তাকালেন ডক্টর সেন্নাল কিরিটির মুখের দিকে। প্রশ্নটা আপনার বড় ডাইরেক্ট ডাক্তার। এক্ষেত্রে অবশ্যই সত্যিকারের সংবাদটা গোপন করে যাওয়াটাও একটা মস্ত বড় অপরাধ। তাছাড়া এমনও তো হতে পারে নিজের হাতে হত্যা না করলেও উনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হত্যাকারীকে সাহায্য করেছেন। বিচারের দৃষ্টিতে ও আইনে মার্ডার ও অ্যাবেটমেন্ট অফ মার্ডার দুটো চার্জ কি একই পর্যায়ে পড়ে না? তবে কি, ক্ষমা করবেন, অত স্পষ্ট করে কিছু আমি বলতে চাই না ডাক্তার। তবে শকুনি ঘোষ যে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন এ কথাও আমি বলবো। তাছাড়া এটা হয়তো তার জানা ছিল না বাঘে একবার কামড়ালে 18 জায়গায় ঘা হয়। ও বড় মারাত্মক ছোঁয়া। বলতে বলতে হঠাৎ প্রসঙ্গান্তরে উপস্থিত হয়ে কিরিটি ডাক্তারের চোখে চোখ রেখে বলে,
কিন্তু আপনাকে যে আমার কয়েকটা কথা জিজ্ঞেস ছিল ডাক্তার। আমাকে? হ্যাঁ। কি বলুন তো? অবশ্য কথাটা সম্পূর্ণই আমার ও আপনার মধ্যেই আবদ্ধ থাকবে, কোনো তৃতীয় ব্যক্তি জানতে পারবে না। বলুন না, কি জানতে চান মিস্টার রায়? কথাটা সুলতা কর সম্পর্কে। সুলতা? কথাটা বলার সঙ্গে সঙ্গেই ডক্টর সেন্ডালের মুখখানা যেন রক্তিম হয়ে ওঠে। আপনা হতেই দু চোখের দৃষ্টি নত হয়ে আসে ডাক্তারের। কিরিটি মনে মনে না হেসে পারে না এবং কৌতুকের লোভটাও যেন সম্বরণ করতে পারে না। স্মিত কণ্ঠে বলে, ডাক্তার, মনের খোঁজ নিয়ে মন দিয়েছেন তো? লাজ রক্তিম মুখটা তুলে ডাক্তার বললেন, যা কি যে বলেন মিস্টার রায়। সিম্পলি আই লাইক দ্যাট গার্ল। বেশ মেয়েটি। সে বিষয়ে আমিও নিঃসন্দেহ, তবে তবু বলবো, মনটা দেবার আগে বোধহয় একটু যাচাই করে নিলেই পারতেন। ডক্টর সেন্নাল যেন চমকে ওঠেন কিরিটির শেষের কথায়। তাই ডাক্তার, কারণ মহাভারতের উপাখ্যানের সঙ্গে এখানে সামান্য একটু উল্টোপাল্টা হয়ে গিয়েছে। মাতুল না হয়ে এখানে হয়েছেন ভাগ্নীয়। দুর্যোধন মাতুল, ভাগ্নীয় শকুনি। বিস্মিত দৃষ্টিতে ডাক্তার কিরিটির মুখের দিকে তাকায়। শকুনি? হ্যাঁ, সংবাদটা কিন্তু আপনার রাখা উচিত ছিল। শকুনি? তাই? আশ্চর্য, এই সহজ ব্যাপারটা আপনার চোখে পড়েনি? সুলতা দেবীর প্রতি শকুনির চাউনিটাই তো ইতিপূর্বে আমার কাছে সংবাদটা ব্যক্ত করেছিল ডাক্তার। কিন্তু সুলতা? তা অবশ্য আমার চাইতে আপনারই বেশি জানবার কথা। কিন্তু রাত্রে কফি দিতে গিয়ে যে এদিকে আপনি একটা প্রচণ্ড জটিলতার সৃষ্টি করে ফেলেছেন। জটিলতা? হ্যাঁ, প্রতি রাত্রেই তাকে আপনি কফি দিয়ে আসতে নিতানি, তাই তো? ডক্টর সেন্নাল লজ্জায় আবার দৃষ্টি নত করলেন। সুলতা দেবী বলেছেন গত রাত্রেও নাকি আপনিই তাকে কফি দিয়ে এসেছেন, অথচ তার জানা নেই যে আমরা আপনার ঘরের ঠিক গত রাত্রে ওই সময়টায় উপস্থিত থাকায় লজ্জায় এসে আপনাকে আপনার চরণ ধরে বাধা দিয়েছিল। কি বলছেন আপনি মিস্টার রায়? আমি তো জানি আপনি তাকে কফি দেননি, অন্তত গতকাল রাত্রে। অথচ মজা কি জানেন? আপনি দিলেও লোকে জেনেছে আপনিই দিয়ে এসেছেন। শুধু তাই নয়, যাকে দিয়েছেন তারও সুনিশ্চিত ধারণা তাই। সে কি? হ্যাঁ, একেই বলে শয়তানের চাতুরি। কিন্তু কিরিটির বক্তব্য শেষ হলো না। বাইরে থেকে বন্ধ দরজার কপাটের গায়ে অত্যন্ত মৃদু একটা করাঘাত শোনা গেল। নিশ্চয়ই রুচিরা দেবী। আপনি একটু অনুগ্রহ করে বাইরে যান ডাক্তার, ওপাশের ওই দরজাটা দিয়ে। ওর সঙ্গে আমার কয়েকটা কথা আছে। নিশ্চয়ই। ডক্টর সেন্নাল আর কোনোরূপ মন্তব্য না করে কিরিটির নির্দেশ মতো ঘরের দ্বিতীয় দ্বারপথে বের হয়ে গেলেন এবং পরক্ষণেই দরজার গায়ে আবার মৃদু করাঘাত শোনা গেল। আসুন রুচিরা দেবী, কিরিটি মৃদু কণ্ঠে আহ্বান জানায়। রুচিরাই। রুচিরা দ্বার ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করল। কিরিটি মৃদু শান্ত কণ্ঠে বলে রুচিরাকে, আসুন, বসুন ওই চেয়ারটায় রুচিরা দেবী। রুচিরা নিঃশব্দে কিরিটির নির্দিষ্ট চেয়ারটা টেনে নিয়ে বারেকের জন্য কিরিটির মুখের দিকে চেয়ে একেবারে কিরিটির মুখোমুখি বসল। খোলা জানালা পথে শীতের পরন্ত রৌদ্রলোক ঘরের মধ্যে এসে প্রবেশ করেছে। দিন শেষের শেষ লিপি যেন। কিরিটি রুচিরার দিকে চেয়ে থাকে নিঃশব্দে। রুচিরার পরিধানে একটা গেরুয়া রঙের দামি মিলের শাড়ি, গায়ে একটা ফিকে আকাশ নীল রঙের দামি কাশ্মীরি শাল জড়ানো। মাথায় তৈলহীন রুক্ষ চুল এলো খোপা করে বাঁধা অবস্থায় কাঁধের একপাশে পাকার হয়ে আছে। সত্যি অপূর্ব সুন্দরী রুচিরা। কিরিটি তীক্ষ্ণ পর্যবেক্ষকের দৃষ্টিতে রুচিরাকে দেখছিল।
গত রাত্রে প্রথম দৃষ্টিতে যাকে 16-17 বছরের যুবতী বলে মনে হয়েছিল, সুস্পষ্ট দিনের আলোয় তাকে পুনর্বার ভালো করে দেখতেই যেন তার সে ভুল ভেঙে যায়। মুখখানি অতীব কমনীয় ও ঢলঢলে হলেও রুচিরার বয়স 23-24-এর কম নয়, বরং 2-1 বছর বেশিও হতে পারে। অতঃপর কিছুক্ষণ নিস্তব্ধতার মধ্যে অতিবাহিত হবার পর কিরিটি প্রশ্ন করে সর্বপ্রথমে, আপনি তো কলকাতায় বেথুনে পড়েন রুচিরা দেবী? হ্যাঁ, আমার 4th ইয়ার। যদি কিছু মনে না করেন জিজ্ঞাসা করতে পারি কি, আপনার বয়স কত হলো? বোধ হয় 24। মৃদু অনাসক্ত কণ্ঠে রুচিরা জবাব দেয়। আপনার পদবী? মিত্র। আবার কিছুক্ষণ স্তব্ধতা। কিরিটি মনে মনে নিজেকে বোধ করি গুছিয়ে নেওয়ার চেষ্টা করে কিভাবে তার আসল বক্তব্যটা এবার সে শুরু করবে, কিন্তু তার আগে সুযোগ রুচিরাই করে দেয়। সেই এবারে কিরিটির মুখের দিকে চেয়ে প্রশ্ন করে, আমাকে আপনি ডেকেছিলেন কেন মিস্টার রায়? ও হ্যাঁ, বিশেষ তেমন কিছু নয় রুচিরা দেবী। গত রাত্রের সম্পর্কে কয়েকটা কথা আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, কিন্তু তার আগে আপনার... ভ্রুকুটিপূর্ণ দৃষ্টিতে রুচিরা কিরিটির মুখের দিকে তাকায়। মৃদু হেসে কিরিটি বলে, আপনার মাকে বুঝি জানাননি যে ডক্টর সেনের সঙ্গে আপনার পরিচয় আছে? কেন বলুন তো? কথাটা জিজ্ঞেস করলাম এই জন্য যে মিথ্যে তাহলে আর হয়তো আপনাকে অন্যত্র উনি বিবাহের জন্য পীড়াপিড়ি করতেন না। আমার মাকে আপনি জানেন না মিস্টার রায়। কোনো একটা ব্যাপারে মা একবার সিদ্ধান্ত নিলে তাকে সে সিদ্ধান্ত থেকে টলানো দুঃসাধ্য। কিন্তু তাতে করে জটিলতা কি আরও বাড়ে না? যাক সে কথা, কিন্তু সমীরবাবুকে অন্তত সে কথাটা জানিয়ে দিলেও হয়তো... সেরকম বুঝলে জানাতেই হবে। আমি বলবো? প্রয়োজন নেই, যা করবার আমিই করব। বেশ, এবার তাহলে আমার দ্বিতীয় প্রশ্নে আসা যাক। কিন্তু যা আমি জানতাম সবই তো দালাল সাহেবকে কাল রাত্রেই বলেছি। বলেছেন সত্যি, তবে আরও আমার কিছু জিজ্ঞাসা আছে। বিস্মিত সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো রুচিরা কিরিটির মুখের দিকে। দেখুন মিস মিত্র, যে প্রশ্নগুলো আপনাকে আমি করব তার জবাবের উপর আপনার বড় মামা রায়বাহাদুরের হত্যার ব্যাপারটা অনেকখানি নির্ভর করছে। কি জানতে চান বলুন। গত রাত্রে আপনার মামার নিহত হবার কথাটা জানবার আগে আপনি কোথায় ছিলেন ও কি অবস্থায় ছিলেন? অর্থাৎ ঠিক ওই সময়টাতে 3:15 থেকে 3:45 পর্যন্ত আপনি জেগেছিলেন না ঘুমিয়েছিলেন? মুহূর্তকাল কিরিটির মুখের দিকে চেয়ে অত্যন্ত মৃদু কণ্ঠে রুচিরা জবাব দেয়, আমি আমার ঘরে তখনও জেগেই ছিলাম। ঘুম আসছিল না বলে শুয়ে শুয়ে একটা উপন্যাস পড়ছিলাম। কিরিটির মনে হয় রুচিরা যেন শেষের দিকে একটু ইতস্তত করে কথাটা শেষ করল। কাল তাহলে মিথ্যা কথা বলেছিলেন যে আপনি ওই সময় ঘুমোচ্ছিলেন। যাকগে, কাল রাত্রের মতোই এমনি রাত জেগে উপন্যাস পড়াটাই কি আপনার অভ্যাস? না, তবে ঘুম না আসা পর্যন্ত পড়ি। পাশের ঘরে আপনার মা ঘুমিয়েছিলেন? হ্যাঁ। কিরিটি ক্ষণকাল আবার চুপ করে থাকে, অতঃপর বলে, কেউ আপনার ঘরে ওই সময় আর ছিল না? রুচিরা মুহূর্তকাল যেন আবার ইতস্তত করে, তারপর বলে, না। জবাবটা মৃদু। হঠাৎ কিরিটি বলে ওঠে, শুনুন রুচিরা দেবী, সকালবেলা তখন 9টা-10টার সময় হবে। আপনি যখন আপনার ঘরে ছিলেন না, সেই সময় আপনার ঘরের মধ্যে আপনার বিনা অনুমতিতেই আমাকে একবার বাধ্য হয়ে যেতে হয়েছিল। আপনি আমার ঘরে গিয়েছিলেন? বিস্মিত দৃষ্টিতে তাকায় রুচিরা কিরিটির মুখের দিকে। হ্যাঁ, শুধু আপনার ঘরেই নয়, আপনাদের প্রত্যেককেই না জানিয়ে প্রত্যেকের ঘরেই আমাকে যেতে হয়েছিল। অবশ্য ক্ষমা চাইছি সেজন্য। এবং জানেন না আপনারা কেউই যে প্রত্যেকের ঘরেই আমি কিছু না কিছু সূত্রের সন্ধান পেয়েছি।
সূত্রের সন্ধান? হ্যাঁ। আমার ঘরে? রুচিরা হঠাৎ যেন প্রশ্ন করে। হ্যাঁ, আপনার ঘরেও। বলতে বলতে কিরিটি পকেটের মধ্যে সহসা হাত ঢুকিয়ে কয়েকটা দগ্ধাবশেষ সিগারেটের অংশ বের করে প্রসারিত হাতের পাতার উপর রেখে হাতটা রুচিরা দেবীর চোখের সামনে এগিয়ে ধরল এবং মৃদুকণ্ঠে বলে, এই বিশেষ সিগারেটের দগ্ধাবশেষগুলো আপনার ঘরের মেঝেতে কুড়িয়ে পেয়েছি মিস মিত্র। স্পেশাল টার্কিশ ব্র্যান্ড সিগারেট। নিশ্চয়ই আপনার ধূমপানের অভ্যাস নেই। স্তম্ভিত নির্বাক অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ রুচিরা কিরিটির প্রসারিত হাতের উপর রক্ষিত সিগারেটের অংশগুলোর দিকে চেয়ে থাকে। সামান্য শব্দও তার কণ্ঠ থেকে নির্গত হয় না। আরও বলছি শুনুন। খোঁজ নিয়ে জেনেছি গত রাত্রে এ বাড়িতে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একমাত্র সমীর বাবুই এই ব্র্যান্ডের সিগারেটের অভ্যস্ত এবং একটু বেশি মাত্রাতেই ধূমপান করে থাকেন তিনি। নিষ্করুণ ও কঠোর কিরিটির অদ্ভুত শান্ত কণ্ঠস্বর, অব্যর্থ তীক্ষ্ণ স্বর সে যেন নিক্ষেপ করেছে। সরাহত পক্ষিণীর দৃষ্টি রুচিরার দুই চোখের তারায় ঘনিয়ে ওঠে। একটা বোবা যন্ত্রণা যেন তার চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে। রুচিরা দেবী? আবার কিরিটির কণ্ঠস্বর শোনা গেল। এবারে বলবেন কি, অত রাত্রে সমীরবাবু কেন আপনার ঘরে গিয়েছিলেন এবং কখনই বা গিয়েছিলেন, আর কতক্ষণই বা সেখানে মানে আপনার ঘরে ছিলেন? তথাপি নির্বাক রুচিরা। জবাব দিন রুচিরা দেবী। রায়বাহাদুরের হত্যার ব্যাপারে একবার যদি আপনি তালিকার মধ্যে এসে যান, আপনারও অবস্থা ঠিক আপনার মাসতুতো ভাই শকুনির মতোই হবে। হাজত। একটা অস্ফুট আর্ত শব্দ কেবল রুচিরার কণ্ঠ হতে নির্গত হলো, কিন্তু কোনো কথাই সে বলতে পারল না। কিরিটি আবার বলে, শুনুন, মিথ্যা আপনি নিজেকে গোলমালের মধ্যে জড়িয়ে ফেলছেন। হত্যার ব্যাপারে সন্দেহ? এ ঠিক মাকড়সার বিষাক্ত রস গরল। গরল গায়ে লাগলেই ঘা দেখা দেবে। কাম আউট উইথ ইট। বলুন। বিশ্বাস করুন মিস্টার রায়, সত্যি আমি আমার হত্যার ব্যাপারে কিছুই জানি না। অত্যন্ত দ্রুত কথাগুলো বলে রুচিরা যেন হাঁপাতে থাকে। সে কথা তো আপনাকে আমি জিজ্ঞাসা করিনি। আমি জিজ্ঞাসা করছি কাল রাত্রে কখন সমীরবাবু আপনার ঘরে গিয়েছিলেন এবং কতক্ষণই বা ছিলেন, কেনই বা গিয়েছিলেন এবং তিনি স্ব ইচ্ছায় গিয়েছিলেন না আপনি ডেকে পাঠিয়েছিলেন? বলুন, জবাব দিন। আমি তাকে ডেকে পাঠিয়েছিলাম। আপনি? হ্যাঁ। কখন গিয়েছিলেন তিনি? রাত 3টে বাজার বোধ হয় কয়েক মিনিট পরেই বই বন্ধ করে আমি শুতে যাব ঠিক অমনি সময় তিনি আমার ঘরে এসে ঢোকেন। অত রাতে তাকে ডেকে পাঠিয়েছিলেন? না, সন্ধ্যার সময় ডেকেছিলাম, এসেছিলেন ওই সময়। তাহলে রায়বাহাদুরের ঘর হতে বের হয়ে সোজা তিনি আপনার ঘরে এসে ঢুকেছিলেন। কতক্ষণ ছিলেন? বোধ করি আধ ঘন্টার তাক হবে। আধ ঘন্টা না ঘন্টাখানেক? তা ঘন্টাখানেকও হতে পারে। ঘন্টাখানেক যদি হয় তাহলে রাত 3টে থেকে 4টে পর্যন্ত আপনারা দুজন আপনার ঘরেই ছিলেন। হ্যাঁ। কিন্তু কেন তাকে ডেকে পাঠিয়েছিলেন? সমরের কথাটা বলতেই। বলেছেন তাকে? না। কেন? সুযোগ পাইনি। কেন? কেবলই তিনি অন্য কথা বলতে লাগলেন। এবারে কিরিটির দ্বিতীয় স্বর নিক্ষিপ্ত হলো রুচিরার প্রতি। দ্বিতীয় প্রশ্ন। এবারে বলুন, রায়বাহাদুরের মৃত্যুর সংবাদটা আপনাকে কে দিয়েছিল? সে তো খালি বলেছি ছোট মামা। দুঃশাসনবাবু? হ্যাঁ। দুঃশাসনবাবু যখন আপনাকে খবরটা দেন সে সময় সমীরবাবুও সেখানে উপস্থিত ছিলেন কি? কিরিটির প্রশ্নে রুচিরা কেমন যেন একটু ইতস্তত করতে থাকে। বলুন। না, মামার পায়ের শব্দ শুনে ঘরে কেউ আসছে টের পেয়ে চট করে ঘরের সংলগ্ন বাথরুমের মধ্যে আত্মগোপন করেছিল সমীর। দুঃশাসনবাবু আপনাকে কি বলেছিলেন?
বলেছিলেন সর্বনাশ হয়ে গিয়েছে, দাদাকে ছোড়া দিয়ে কে যেন হত্যা করেছে। শিগগিরই আয় বলেই তিনি ঘর থেকে চলে যান। তারপর? কিন্তু সংবাদটা অত আকস্মিক যে কিছুক্ষণের জন্য আমি যেন বোবা হয়ে গিয়েছিলাম। তারপর? তারপর মাকে গিয়ে সংবাদ দেই। আপনার মা ওই সময় জেগেছিলেন না ঘুমিয়েছিলেন? ঘুমিয়েই ছিলেন বিছানায়। আচ্ছা, একটা কথা বলতে পারেন, আপনার মা কি গরম জামা গায়ে দিয়েই রাতে বিছানায় ঘুমন? না, কেন বলুন তো? না, তাই বলছিলাম। আপনি হয়তো জানেন না বা লক্ষ্য করবার সময়ও পাননি রুচিরা দেবী। গত রাত্রে আপনি যখন আপনার মাকে দুঃসংবাদটা দিতে যান, তিনি তখন জেগেই ছিলেন, অর্থাৎ ঘুমের ভান করে শয্যায় শুয়েছিলেন মাত্র। তবে এখন বুঝছি আপনার কথাই সত্যি। রুচিরা কয়েক মুহূর্ত ফ্যালফ্যাল করে কিরিটির মুখের দিকে চেয়ে থাকে। গতরাত্রে সে যখন তার মাকে ডাকতে যায়, মা তাহলে জেগেই ছিলেন, বিছানায় চোখ বুজে শুয়ে থেকেও ঘুমের ভান করেছিলেন। কিন্তু কেন? তবে কি? রুচিরার চিন্তাস্রোতে বাধা পড়ল কিরিটির প্রশ্নে। এখন বোধহয় বুঝতে পারছেন, গত রাত্রে আপনার ও সমীরবাবুর মধ্যে যে আলোচনা হয়ে থাক, সমস্ত কিছুই তিনি পাশের ঘরে জেগে থাকার দরুন শুনতে পেয়েছেন। কিন্তু কেন? মা তা করতেই বা যাবেন কেন? কিরিটি এবার হেসে ফেলে, তারপর স্মিত কণ্ঠে বলে, তা কেমন করে বলি বলুন? আপনাদের সাংসারিক ব্যাপার তো আমার জানা আর সম্ভব নয়। বাট আই সিম্পলি হেট দিস শর্ট অফ স্পাইং। এ ধরনের কারো কথা আড়ি পেতে শোনা আমি অত্যন্ত ঘৃণা করি। অত্যন্ত বিরক্তি মিশ্রিত রুক্ষ কণ্ঠে প্রত্যুত্তর দিল রুচিরা। কিরিটি তার অনুমানকে যাচাই করবার এমন সুবর্ণ সুযোগটি হেলায় যেতে দিল না। সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, হয়তো তার ইচ্ছা আপনি সমীরবাবুকেই বিবাহ করেন, তাই? রুচিরার গোপন ব্যথার স্থানে অতর্কিতই আঘাত করে কিরিটি। মুহূর্তে রুচিরার সমগ্র চোখ মুখ রাগে উত্তেজনায় রক্তিম বর্ণ ধারণ করে। তিক্ত কঠোর কণ্ঠে রুচিরা আর অগ্র পশ্চাৎ বিবেচনা না করে বলে ওঠে, তার ইচ্ছে? নিজের ভালো মন্দ বিবেচনা করবার মতো যথেষ্ট বয়স হয়েছে আমার। কারোর ইচ্ছেকে আমার ইচ্ছার বিরুদ্ধে মেনে নেব না, সে যিনিই হন না কেন। অন্তত রুচিরার দ্বারা তা হবে না। শান্ত হন রুচিরা দেবী। এসব ব্যাপারে বৃথা উত্তেজিত হয়ে তো কোনো লাভ নেই। আপনি সমীরবাবুকে বিবাহ করতে চান না সে কথা সুস্পষ্টভাবে আর কাউকে না পারেন সমীরবাবুকে তো অন্তত জানিয়ে দিতে পারতেন এতদিনে। আর সেই কথাই আমি একটু আগে বলেছিলাম। সেই কথাই কাল রাত্রে তাকে বলবো বলে ডেকে এনেছিলাম গোপনে, কিন্তু লোভী সে কিছুতেই আমার কথা শুনতে চাইছিলেন না। যাকগে, না শোনে না শুনুক। তাছাড়া আজ আর বড় মামাও বেঁচে নেই, দায় থেকে আমি মুক্ত। মার এবং বিশেষ করে তার ইচ্ছায় এই ব্যাপারটা এতদূর অগ্রসর হয়েছিল, এইখানেই তার শেষ। আপনার বড় মামা রায়বাহাদুরী বুঝি ওই বিবাহে ইচ্ছুক ছিলেন? হ্যাঁ, সমীরের সঙ্গে আমার বিবাহ দিয়ে বড় মামা ওই সমীরের গ্রাস থেকে একটা কলিয়ারি বাঁচাতে চেয়েছিলেন। মাত্র দিন 2 হলো দাদুর মুখে আমি কথাটা জানতে পেরেছি। আগে তো জানতেই পারিনি। কে? অবিনাশবাবু আপনাকে বলেছিলেন ও কথা? হ্যাঁ, আমি অবশ্যই প্রথম থেকে কথাটা আমল দেইনি, কিন্তু বিশেষ করে ওই কথাটা কয়েকদিন আগে জানবার পর কাল রাত্রে খোলামেলাভাবেই আমার অমত জানিয়ে দেব ভেবেছিলাম সমীরকে ডেকে এনে। রুচিরার গত রাতের সত্যরচিত গোপন্যতার আড়ালটুকু কিরিটি সুকৌশলে আঘাতের পর আঘাত দিয়ে ভেঙে একেবারে চুরমার করে দিল। রুচিরা সব কিছু অতঃপর প্রকাশ করে দিল। আর একটা কথার জবাব চাই আমি আপনার কাছ থেকে মিত্র। কি? গতকাল আপনার ছোট মামা যখন আপনাকে রায়বাহাদুরের নিহত হবার সংবাদটা দেওয়ার কথা অস্বীকার করলেন, তখন আপনি তাকে বলেছিলেন তার কীর্তির কথা নাকি কারও জানতে বাকি নেই। কেন তাকে সে কথা আপনি বলেছিলেন বলবেন কি? কি আর, এই বিষয় সম্পত্তি নিয়ে ওর এইখানে আসা অবধি তো বড়মামার সঙ্গে নিত্য প্রায় খিটিমিটি চেঁচামেচি হতো।
বড় মামা যে অসুস্থ, এই সামান্য কথাটাও যেন উনি ভুলে যেতেন। তাই কি? শুধু কি তাই? বলতে লজ্জা হয় মিস্টার রায়। মার মুখে শুনেছি একদিন নাকি উইলের ব্যাপারে ছোট মামা থ্রেটন পর্যন্ত করেছেন। কিরিটি রুচিরাকে বিদায় দিয়ে ডেকে পাঠিয়েছে মুন্নাবাইজিকে। মুন্নাবাইজি ঘরের মধ্যে প্রবেশ করল। বসুন, নমস্কার। কিরিটি চোখের ইঙ্গিতে তার সম্মুখস্থিত শূন্য চেয়ারটি দেখিয়ে দিল। মুন্না নিঃশব্দে উপবেশন করে। আমাকে আপনি ডেকে পাঠিয়েছেন মিস্টার রায়? প্রতি নমস্কার করে মুন্না প্রশ্ন করে। হ্যাঁ, গত রাত্রে এ বাড়িতে যে দুর্ঘটনা ঘটে গেছে সব শুনেছেন বোধহয়। হ্যাঁ। কার কাছে শুনলেন? বাবুর মুখেই শুনেছি। গত রাত্রেই সব আমাকে তিনি বলেছেন। সেই সম্পর্কে আপনাকে কয়েকটা প্রশ্ন আমি করতে চাই। বলুন। কাল কত রাত পর্যন্ত আপনি গান বাজনা করেন? রাত বোধ হয় 3টে বাজবার কিছুক্ষণ আগে পর্যন্ত। তারপর বুঝি আপনি শুতে যান? হ্যাঁ। আবার কখন কাকা সাহেব আপনাকে ডেকে পাঠান তার ঘরে? বোধ হয় রাত 4:30 কি 4:45 হবে। তখন আকাশ ফিকে হয়ে এসেছে। অবিনাশবাবুর ঘরে ঢুকে কি দেখলেন? দেখলাম ঘরের মধ্যে তিনি অস্থিরভাবে পায়চারি করছেন। আমার পদশব্দেও তার খেয়াল হয়নি। আমি তখন গলা খাকড়ি দিয়ে তার মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করলাম। এবার তিনি আমার দিকে ফিরে তাকালেন এবং বললেন, কে? ও মুন্না, এসো। আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে মুন্না। দুর্যোধনকে যেন কেউ হত্যা করেছে। রায়বাহাদুর অসুস্থ। আমি 3 মাস আগে এখানে যখন আগেরবার মুজরা নিয়ে আসি তখনই শুনে গিয়েছিলাম। এবারেও এসে শুনলাম তার অবস্থা নাকি একই রকম। এবার কতদিন হলো এসেছেন এখানে? 5 দিন হলো এসেছি। সহসা এমন সময় দ্বারে করাঘাত শোনা গেল বাইরে থেকে। কিরিটি প্রশ্ন করল, কে? আমি দুঃশাসন। দালাল সাহেব এসেছেন, আপনাকে ডাকছেন। কিরিটি বলে, আসুন মিস্টার চৌধুরী, ভেতরে আসুন। দুঃশাসন চৌধুরী দরজা ঠেলে ঘরের ভেতর প্রবেশ করতেই মুন্না নিজের অজ্ঞাতেই চোখ তুলে সামনের দিকে তাকিয়েছিল। দুঃশাসনও মুন্নাবাইজির প্রতি দৃষ্টি পড়তেই যেন সহসা থমকে দাঁড়িয়ে গিয়েছিল। পরস্পরের মুখের দিকে চেয়ে থাকে। ব্যাপারটা কিরিটির তীক্ষ্ণ সজাগ দৃষ্টি এড়ায় না। সেও এদের দিকে তাকিয়ে থাকে। দুঃশাসন চৌধুরী সর্বপ্রথম যেন কতকটা অস্ফুট কণ্ঠে বললেন, কে? কিন্তু সেই সঙ্গে তার মুখের চেহারাটাই সম্পূর্ণ বদলে গেছে। সুস্পষ্ট একটা আতঙ্ক যেন ফুটে ওঠে সমস্ত মুখখানিতে। সহসা বিচিত্র একটা হাসি যেন বাইজির অমন সুন্দর মুখখানিকেও বিভৎস করে তুলল। চাপা কণ্ঠে বাইজি বলে, হ্যাঁ, খুব আশ্চর্য হয়ে গেছেন মিস্টার চৌধুরী এখানে আমাকে দেখে? না, মরিনি, চেয়ে দেখুন, আজও বেঁচে আছি। বাইজির দিকে চেয়ে কিরিটি এবার প্রশ্ন করল, আপনি তাহলে জানতেন না দুঃশাসনবাবু বাড়িতেই থাকেন? না। বলেন কি, আপনাদের পূর্ব পরিচয় থাকা সত্ত্বেও জানতেন না? কিরিটি দ্বিতীয়বার প্রশ্ন করে। না। আশ্চর্য। সাবিত্রী, তুমি এখানে? এতক্ষণে কোনো মতে কথাটা উচ্চারণ করলেন যেন শান্ত কণ্ঠে দুঃশাসন চৌধুরী। সাবিত্রী হঠাৎ হেসে ওঠে, কিন্তু পরক্ষণেই হাসিটা থামিয়ে বলে, সাবিত্রী সাবিত্রী তো অনেকদিন আগেই মারা গেছে চৌধুরী বসায়। এ যা দেখছেন বলতে পারেন তার প্রেতাত্মা। অধীনের নাম মুন্নাবাইজি। বিষাক্ত একটা কদর্য শ্লেষ যেন বাইজির কণ্ঠস্বরে প্রকাশ পায়। মুন্নার জবাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন অকস্মাৎ দুঃশাসন চৌধুরী মুন্নার দিক থেকে চোখ ফিরিয়ে কিরিটির দিকে চেয়ে মৃদু কণ্ঠে বলে, মিস্টার রায়, দালাল সাহেব বোধহয় আপনাকে ডাকছেন। বোঝা গেল দুঃশাসন চৌধুরী যে কারণেই হোক ঘর ত্যাগ করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কিরিটি মৃদু হেসে বলে, যান দুঃশাসনবাবু,
দালাল সাহেবকে এ ঘরেই ডেকে নিয়ে আসুন। সঙ্গে সঙ্গে দুঃশাসন চৌধুরী ঘর থেকে বের হয়ে গেলেন। মনে হলো যেন বাঁচলেন। মুন্না বাইজি নির্বাক নিশ্চল তখনও বসে আছে। হঠাৎ কিরিটি বাইজিকে প্রশ্ন করে, কতদিনের আলাপ আপনাদের পরস্পরের মুন্না দেবী? হ্যাঁ, যেন চমকে ওঠে বাইজি। শুনেছি দুঃশাসন চৌধুরী গত 5 বছর ধরে ভারতবর্ষে ছিলেন না। আপনাদের আলাপ বুঝি তারও আগে? হ্যাঁ, তা 5 বছর হবে বই কি। হ্যাঁ, 5 বছর। অস্পষ্টভাবে বাইজি কথাটি উচ্চারণ করে। কিরিটি লক্ষ্য করে বাইজি অন্যমনস্ক চিন্তিত। সে আবার প্রশ্ন করল, ইতিমধ্যে আর আপনাদের পরস্পরের দেখা সাক্ষাৎ হয়নি বুঝি? না, মৃদু কণ্ঠে প্রত্যুত্তর দিল বাইজি। এমন সময় বাইরে দালাল সাহেবের ভারী জুতোর মম আওয়াজটা পাওয়া গেল। এদিকে আসছেন তিনি, বোঝা গেল। আপনি আপাতত যেতে পারেন, তবে আপনি আপনার ঘরে থাকবেন মুন্না দেবী। আমি ঘণ্টাখানেক বাদে আপনার ঘরেই আসছি আবার। আপনার সঙ্গে আমার আরও কথা আছে। দালাল সাহেবের সঙ্গে কথা বলেই আমি আসছি। দরজা ঠেলে দালাল সাহেব ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বাইজি স্লোত চরণে বের হয়ে গেল।